পলিটিক্স অ্যান্ড কালচার, আরেকটা হলো পলিটিক্যাল কালচার। রাজনীতি এবং সংস্কৃতি এরা একে অপরের পরিপন্থী নয়, বিপরীত নয়। বলা যেতে পারে রাজনীতি এবং সংস্কৃতি একে অপরের ওপর ডিপেন্ডেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে সংস্কৃতি এবং রাজনীতির যে ডিপেন্ডেন্সি সেটা কোথায় গিয়ে আলাদা। আজকে টেলিভিশন, রেডিও, খবরের কাগজ কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গায় রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। কেন্দ্রীয় সরকার এখানকার বাজারটা নিয়ন্ত্রণ করে। তাহলে মেইন স্ট্রিম প্ল্যাটফর্মের বাইরে এমন প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যে জায়গায় সরকারের ইনফ্লুয়েন্স থাকবে না। তো আনফর্চুনেটলি যা যা মিনস আমার প্রয়োজন সেই সবকটাই রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এবং রাষ্ট্রের ক্যাপিটাল দ্বারা ম্যানিপুলেটেড। সোজা ইংরেজিতে আজকের টপিকটার ভাষান্তর করলে দুটো শব্দ পাওয়া যায়। একটা হলো পলিটিক্স অ্যান্ড কালচার, আরেকটা হলো পলিটিক্যাল কালচার। এই দুটো শব্দ, দুটোর মধ্যেই পলিটিক্স আছে, কিন্তু একটু গ্রামারের এদিক ওদিক হয়ে গেলেই তখন তার মানেটা অন্য হয়ে যায়। রাজনীতি এবং সংস্কৃতি এরা একে অপরের পরিপন্থী নয় এবং একে অপরের বিপরীত নয়, এবং বরং বলা যেতে পারে রাজনীতি এবং সংস্কৃতি একে অপরের ওপর ডিপেন্ডেন্ট। সভ্যতার শুরুর ইতিহাস থেকে যদি আমরা দেখি তাহলে সংস্কৃতির অ্যাকচুয়াল ডেফিনেশনটা আমরা খানিকটা অনুধাবন করতে পারি যে সংস্কৃতি কি, কেন, কোথা থেকে এলো, মানুষ হঠাৎ করে কেন মনে করলো যে এই এক্সপ্রেশন এইটার প্রয়োজন আছে। আমরা যখন ছোট ছোট ক্ল্যানে বা গোষ্ঠীতে বিভক্ত ছিল আজ থেকে হাজার হাজার বছর আগে, তখন প্রত্যেকটা গোষ্ঠীর তাদেরকে বলা হতো এক একটা ক্ল্যান। এই ক্ল্যানগুলোর একটা নির্দিষ্ট টোটেম ছিল। এই টোটেম হচ্ছে এক ধরনের সোশ্যাল ভ্যালু বা সিম্বল, যেটা ওই নির্দিষ্ট ক্ল্যানের মধ্যে এমবেড করা থাকতো। সেই টোটেম দিয়ে আইডেন্টিফাই করা যেত যে এটা কোন ক্ল্যানের লোক বা কোন গোষ্ঠীর মানুষ। এই যে মানুষ আস্তে আস্তে নিজের সংস্কৃতির বিভিন্ন ভ্যালুগুলোকে নানা রকম এক্সপ্রেশনের মধ্যে এমবেড করতে আরম্ভ করলো, সেখান থেকেই আসলে সংস্কৃতির উৎপাদন হলো। তার মধ্যে ভাষা এলো, তার মধ্যে টেক্সট এলো, তার মধ্যে ছবি এলো, তারপরে মিউজিক এলো, আরও নানা রকমের বিভিন্ন রকমভাবে রকমারি যে এক্সপ্রেশন আমরা করতে পারি সেগুলো আস্তে আস্তে জুড়লো। এবার ঘটনা হচ্ছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সংস্কৃতি এবং রাজনীতির যে ডিপেন্ডেন্সি সেটা কোথায় গিয়ে আলাদা। আমরা যদি, যেহেতু আমি সিনেমার লোক, একটু সিনেমার ইতিহাসের রেফারেন্স দেব। আপনারা যদি দেখেন যে সিনেমার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু রেভলিউশন ফিল্মে, যেরকম ইতালিয়ান নিউ রিয়েলিজম বা ফ্রেঞ্চ নিউ ওয়েভ, এগুলো রাজনৈতিক মুভমেন্ট, কিন্তু এক্সপ্রেসড হচ্ছে ফিল্মের মাধ্যমে। কেন এবং কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অর্থনৈতিক একটা কোল্যাপস হয়ে গেছে, সারা পৃথিবীতে স্টুডিও সিস্টেম ভেঙে পড়েছে, বড় বড় স্টার হায়ার করা যাচ্ছে না, হলগুলো সমস্ত ক্যাপিটালিস্টরা আটক করে রেখেছে, তখন একদল আর্টিস্ট এবং ডিরেক্টরস, রাইটার তারা ঠিক করলেন যে আমি অ্যাফোর্ড করতে পারছি না এই যে অসহায়তা, এইটাকেই আমি আমার ভাষায় পরিণত করব। আমার কাছে যেটা আছে অ্যাভেলেবেল রিসোর্স, আমার কাছে অ্যাক্টার নেই, আমি নন অ্যাক্টার দিয়ে কাজ করব। আমার কাছে বড় ক্যামেরা নেই, ছোট ক্যামেরা দিয়ে কাজ করব। আমার কাছে বড় স্টুডিও নেই, আমি খোলা ময়দানে ক্যামেরা বসিয়ে শুটিং করব। এবার এটা দিয়ে তো ভাষাটা প্রকাশ করা গেল, বিভিন্ন রকম মুভমেন্টস হলো, ফিল্ম ল্যাঙ্গুয়েজে কাটাছেড়া করা হলো। এটা আমরা বইতে পড়েছি, কিন্তু বেশিরভাগ বইতে যেটা পড়িনি সেটা হচ্ছে এখানে আবার পরবর্তী ক্ষেত্রে একটা প্যারালাল রাজনীতি ঢুকলো। সেই রাজনীতিটা কি? একদল ইনভেস্টর, একদল ক্যাপিটালিস্টই আমরা বলবো, এক ধরনের বিনিয়োগকারী, তারা যখন দেখছিলেন যে ফ্রান্সে, ইতালিতে এই ধরনের একদল ডিরেক্টরস আসছেন যারা অল্টারনেট ফিল্মের ভাষা নিয়ে কথা বলছেন, এই দীর্ঘদিন ধরে আমেরিকান ক্যাপিটালিস্টদের যে দৌরাত্ম্য সেই মেইন স্ট্রিম বাজারের বিপরীতে গিয়ে একটা নতুন বিপ্লব তৈরি করছেন, তখন তারা বললেন যে এই ডিরেক্টররা তাদের ছবিটা দেখাবেন কোথায়, তার জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। তখন এই ডিরেক্টরগুলিকে এক জায়গায় করে একদল ইনভেস্টর ভাবলেন যে আমি যখন হলেও দেখাতে পারছি না, আমার কাছে অন্য কোনো রিসোর্সও নেই, তাহলে খোলা ময়দানে আমি একটা মেলা গোছের করে সেখানে এরকম পর্দাটা নিয়ে ছবি দেখাবো, অনেকটা পুরোনো দিনের সার্কাস বা অর্কেস্ট্রার মতো। এই শুরু হলো একটা নতুন ধরনের রেভলিউশন, যার নাম হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। সেখান থেকেই জার্নি শুরু হলো কান, বার্লিন, ভেনিস, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালগুলো। আমি কেন ফিল্ম ফেস্টিভ্যালের রেফারেন্স দিলাম আজকের আলোচনায়? তার কারণ আপনি যদি ভালো করে দেখেন যে কালচার যখন এক্সপোজ হতে আরম্ভ করলো, সে কিন্তু একটা সময়ের পরে সে তার ভাষাটা প্রজেক্ট করবে কোথায়, সেই প্রজেকশনের জায়গাটা নেই।
সেই প্রজেকশন করবার জন্য আবার ঘুরে ফিরে সেই একদল বিনিয়োগকারীর সাহায্য দরকার পড়লো, যারা একটা প্যারালাল মার্কেট তৈরি করলো। আজকের বাংলায় দাঁড়িয়ে আমাদের সমস্যাটা হচ্ছে যে মূল ধারার বাজারের বাইরে এই সমান্তরাল অল্টারনেট বাজারটা তৈরি করবার মতো কোনো বিনিয়োগকারী, কোনো ক্যাপিটালিস্ট, কোনো পলিটিক্যাল পার্টি তারা নেই। আর্টিস্ট রয়েছেন, আর্ট রয়েছেন, লেখা রয়েছে, কবিতা রয়েছে, ছবি রয়েছে, নানা রকমের আর্টওয়ার্ক রয়েছে, কিন্তু দেখাবো কোথায়, ছাপাবো কোথায়? কারণ এই যে মিনস অফ প্রোডাকশানগুলো, আজকে টেলিভিশন, রেডিও, খবরের কাগজ কিংবা সোশ্যাল মিডিয়া, সব জায়গায় রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। কেন এত বড় কথা বলছি? কিছুদিন আগে খবরের কাগজে আপনারা হয়তো দেখেছেন যে কেন্দ্রীয় সরকার পিআইবির আন্ডারে একটা ফ্যাক্ট চেকিং ইউনিট নিয়ে আসছে। সেই ফ্যাক্ট চেকিং ইউনিটের বক্তব্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে যা যা কন্টেন্ট বানায়, বিশেষত পলিটিক্যাল ক্রিটিসিজম করে, সেইখানে কোনটা সঠিক তথ্য, কোনটা বেঠিক তথ্য, কোনটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কোনটা তার পক্ষে, এই জিনিসগুলো দেখার জন্যে সমস্ত রকম জুডিশিয়াল বারকে ওভারল্যাপ করে গিয়ে এই ফ্যাক্ট চেকিং ইউনিটের কাছেই সমস্ত রকম সার্বভৌম ক্ষমতা দিয়ে দেওয়া হলো, যেটাকে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে এবং এই ফ্যাক্ট চেকিং ইউনিট হয়নি। ফলত আপনি যদি দেখেন যে অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য কালচার, তাহলে দেখুন আপনি সোশ্যাল মিডিয়ায় কি বলবেন, সেন্সার করছে কে? সরকার। এবার আপনি বলবেন সোশ্যাল মিডিয়ার কি দায়? আজকে একটা ফেসবুক বা টুইটার কিংবা ইউটিউব, সে কেন কেন্দ্রীয় সরকারের কথায় চলবে? তার কারণ কেন্দ্রীয় সরকার এখানকার বাজারটা নিয়ন্ত্রণ করে। আজকে বড় বড় ইন্টারমিডিয়ারিজকে কেন্দ্রীয় সরকারের যে তার যা রুলস অ্যান্ড রেগুলেশন এবং যা পলিসি অ্যান্ড ফিলোসফির কনসোনেন্সে কাজ করতে হবে, সে তার বিরুদ্ধে কাজ করতে পারে না, তার কারণ প্রফিট মেকিংটাই তার একমাত্র উদ্দেশ্য। তাহলে আমায় কি করতে হবে? তাহলে মেইন স্ট্রিম প্ল্যাটফর্মের বাইরে এমন প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যে জায়গায় সরকারের ইনফ্লুয়েন্স থাকবে না, কিন্তু সেই জায়গার একটা রিচ থাকবে, যে মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। আজকে আমরা যারা সোশ্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা অনেকেই হেবারমাসের লেখা পড়েছি। আমরা জানি যে ফ্রি প্রেস মুভমেন্ট, প্রথম যখন এই সংবাদপত্র আসে, সংবাদ মাধ্যম আসে, সেইখানে প্রেসের কি ভূমিকা, কেন একটা টেক্সট, এই যে শব্দটা আজকাল খুব ব্যবহৃত হয়, বুদ্ধিজীবীর আগে একটা বিবর্তনের আগে একটা শব্দ ছিল যার নাম হচ্ছে সিভিল সোসাইটি। অতএব এই যে সিভিল সোসাইটির যে মুক্ত প্ল্যাটফর্মটা, যে এই ফিউডাল কিংবা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে একটা গভর্নমেন্ট এবং এন্ড ইউজার যারা ভোটটা কাস্ট করছেন, এই দুয়ের মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করবেন, এবং এই পাবলিক স্ফিয়ারটা হবে মুক্ত, যে এই দিক থেকেও ইনপুট আসতে পারে, এই দিক থেকেও ইনপুট আসতে পারে, এরা একটা স্বতন্ত্র বাবল তৈরি করবে। কিন্তু আনফর্চুনেটলি অর্থনৈতিক ডিপেন্ডেন্সির কারণে এবং যাবতীয় মিনস অফ প্রোডাকশান, একটা সংস্কৃতিকে উৎপাদন করে তাকে মানুষের কাছে পৌঁছতে গেলে যা যা মিনস আমার প্রয়োজন, সেই সবকটাই রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এবং রাষ্ট্রের ক্যাপিটাল দ্বারা ম্যানিপুলেটেড। এবং সেই কারণেই আমার ভাষা আছে, সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, বলার চেষ্টা আছে, ইচ্ছে আছে, কিন্তু প্ল্যাটফর্ম নেই, তাই মানুষ এক্সপ্রেস করতে পারছেন না। অবশেষে আমার অন্তিম বক্তব্য, যে এক্সপ্রেশনকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে সরকারের এই যে ডেমোক্রেটিক স্ট্রাকচারের ওপরে সরকারের যে অটোক্রেটিক অ্যাপ্রোচ, তার মধ্যে যে অটোনোমাস অ্যাপ্রোচ, সেইটার পাশাপাশি মূল বাজারের পাশে একটা প্যারালাল বাজার তৈরি করতে হবে, একটা প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে মানুষ তার সংস্কৃতির এক্সপ্রেসটা করতে পারে।